আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো ভিডিওর শুরুতে দেখতে পাচ্ছেন যে পিজ্জা পার্টি। হ্যাঁ, আন্টি যেহেতু এসেছিল তো আমার বোন আন্টিকে একটু পিজ্জা পার্টি দিয়েছিল আন্টি আসা উপলক্ষে। তো এখানে পিজ্জা দুটো অনেক মজা ছিল। একটা ছিল বারবিকিউ পিজ্জা আর একটা মেবি মাশরুম টাইপের কিছু একটা ছিল। তো দুটোটা পিজ্জাই আমি খেয়েছি, দুটোটা থেকে টেস্ট নিয়েছি, দুটোটাই মাশাল্লাহ অনেক মজা ছিল। আর এটা হচ্ছে পিজ্জা কোর পিজ্জা, অনেক সময় আমরা পিজ্জা বার্গ থেকেও নিয়ে আসি। তো এরপরে দেখতে পাচ্ছেন যে আম্মুর হাতে একটু ব্যথা পেয়েছি। ব্যথা বলতে আম্মু কিছুদিন আগে টপে আমাদের ফুল গাছে কিছু মাটি দিয়েছিল মেবি না কি জানি একটা। তো ওইখানে আম্মুর গোলাপ ফুলের গাছের যে কাঁটা আছে কাঁটার সাথে এভাবে নখে লেগে গিয়েছিল। তো নখে লাগার পর আম্মুর অনেক দিন ধরে ব্যথা করছিল, কিন্তু আম্মু অতটা কেয়ার করেনি। কিন্তু যখন দেখলাম যে ভিতরে কালো হয়ে গিয়েছে তখন আমাকে বলল যে দেখো তো তুমি এখানে আহ, কি হয়েছে। তারপর আমি দেখলাম, এরপরে দেখলাম যে আমার বোনও আসলো, আমার আন্টিও দেখতেছিল। তো আন্টি বলল যে না, এটাকে ভালো করে দেখো তোমরা, কারণ এটা পরবর্তীতে অনেক বড় একটা অনেক কিছু হয়ে যেতে পারে। সো এরপর আমার বোন যেটা করলো যে যে মানে এটাকে ভিতরে একটু করে কেটে দিয়ে সামান্য একটু করে সুচ দিয়ে যখন দেখলো তখন দেখলো যে এটার ভিতর থেকে পুঁজ বের হচ্ছে। এটা যে কতটা সাংঘাতিক হতে পারতো, তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা বাঁচাই দিছে। যে এটাতে মানে পুঁজ হয়েছে ঠিক আছে, কিন্তু ইনফেকশন হওয়ার আগে এটা আমরা মানে পুঁজটা বের করে ফেলছি। তো এভাবে করে আসলে আপনারা কখনো যদি কোনোভাবে আঘাত পান বা কোনো কিছু ছোটোখাটোতে বা কোনো ব্যথা ট্যাথা পান তাহলে প্লিজ ইগনোর করবেন না। যেমন কিছুদিন আগে আমার পায়ের উপরে ইঁদুর একটা চলে গিয়েছে। তো ইঁদুর চলে যাওয়ার পর আমি দেখলাম যে আমি আবার খেয়াল করলাম যে আমার পায়ে কিছু হলো কিনা। তো দেখলাম যে একটু সামান্য হালকা একটু নখের আঁচড় লাগলে যেমন হয় তেমন হয়ে গিয়েছে। তো আমি সাথে সাথে গিয়ে কি করলাম, আমি সাথে সাথে টিটেনাসের টিকা নিয়ে নিলাম। সাথে সাথে বলতে পরদিন, যেহেতু আগের দিন রাতে কেটেছে তো পরদিন গিয়ে আমি টিটেনাসের টিকা নিয়ে নিলাম। আসলে কোনো কিছু নিয়ে রিস্ক নেওয়া উচিত না। আপনার চেষ্টা আপনি করবেন, বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনই আপনাকে বাঁচাবে। তো এই যে আমার আম্মুর অবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক ভয়াবহ হতে পারতো। অন্যদিকে অনেক কিছু বড় ধরনের কিছু হতে পারতো। তো যাক আল্লাহ বাঁচাইছে যে উনি পুঁজটা বের করে ফেলছে। তো আমরা পুঁজটা বের করে ফেলে এখানে বায়োডিন লাগাই দিছি। তো এই যে এখানে একটা ভ্যান গাড়ি দেখতে পাচ্ছেন, এখানে আসলে আন্টি বাড়ি থেকে আসার পর আর তেমন একটা বের হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল। তো এরপর আন্টিকে নিয়ে একটু গেলাম ভ্যান গাড়ির ওখানে। আন্টি নাকি একটু টপস কিনবে। আসলে আন্টি আমার গায়ে একটা টপস দেখেছিল, দেখার পরে আমাকে বললো এটা কোথা থেকে নিয়েছো, এটা তো খুবই ভীষণ সুন্দর। তো আমি বললাম যে আন্টি এটা তো আমি আম, ইয়া থেকে ভ্যান গাড়ি থেকে নিয়েছি এমনিতে। তো বললো ভ্যান গাড়ি থেকে এত রিজনেবল, এত ভালো কোয়ালিটি। তো আমি বললাম হ্যাঁ। তো আন্টি বললো যে এটা আমিও খুঁজছিলাম, আমারও লাগবে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাবো। তো আন্টিকে নিয়ে একটু বের হলাম। বের হওয়ার পর এই ভ্যান গাড়িওয়ালা মামার কাছে আন্টি কয়েকটা টি শার্ট নিল, প্রায় 4টা টি শার্ট নিয়েছে। আন্টির টি শার্টগুলো ভীষণ ভালো লেগেছে, আসলে আমার নিজেরও ভালো লেগেছে। টাকা ছিল না, না হলে আমিও কয়েকটা টি শার্ট নিয়ে নিতাম। আসলে টাকা না থাকলে যা হয় আর কি, মধ্যবিত্ত বলে কথা। কি করার আছে বলেন? তারপরও এটাই আলহামদুলিল্লাহ যে আমরা যা আছি, আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে থাকাটাও কিন্তু অনেকের জন্য স্বপ্ন। তো যাই হোক, ভ্যান গাড়ি থেকে নিচ্ছি বলে তাই আবার মনে করবেন না যে এগুলো ভালো কোয়ালিটি না, এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি। আমি বলব শপিং মলে যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে বেটার কোয়ালিটি। আমি নিজে দেখেছি, আমি নিজে মানে পড়েছি, শপিং মলের গুলো পড়েছি। আবার আমি এখানে ভ্যান গাড়িওয়ালা মামার থেকে নিয়েও পড়েছি। তো আমার কাছে ভ্যান গাড়িওয়ালা মামারটাই বেস্ট লেগেছে। তো সেই জন্য আমি আন্টিকে বললাম যে আন্টি চলো এগুলো নাও। তো আন্টিও নিচ্ছিল, এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এইরকম ভ্যান গাড়ির বা হকার্সের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু চট্টগ্রামের। তো এটা কখন, কোথায়, কয় সপ্তাহ বা কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে সেগুলো যদি ডিটেলস আপনারা ফুল একটা ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এটা চট্টগ্রামের কোথায় বসে। ঢাকাতে তো অ্যাভেলেবল আমরা ভ্যান গাড়ি বা ঢাকাতে অ্যাভেলেবল হকার্স মার্কেটগুলো আমরা পেয়ে যাই। কিন্তু চিটাগংয়ে তেমন একটা পাওয়া যায় না। পাওয়া যায় তবে সেটা খুবই কম, বা 1-2 জায়গায় পাওয়া যায় বা 3-4 জায়গায় পাওয়া যায়। কিন্তু ঢাকার মতো অ্যাভেলেবল পাওয়া যায় না। তো এখানে দেখতে পারতেছেন যে অনেক ধরনের জুতার কালেকশন। জুতাগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। মার্কেটের মতো একেবারে ব্র্যান্ডের কোয়ালিটিগুলোর মতো। আমরা পড়েছি, আমি নিজে পড়েছি। তাই আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি এখানে কোয়ালিটিগুলো ভীষণ ভালো।
আর এখানে প্রায় দেখলাম যে ছেলেদের মানে শার্ট, তারপরে ছেলেদের গেঞ্জি, তারপরে এখানে আপনার অনেক, 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 অনেক মানে আপনি এখানে অনেক কালেকশন পেয়ে যাবেন। আমার তো ভীষণ পছন্দ হয়েছে জুতা। মানে জুতার কালেকশনগুলো এত সুন্দর মানে আপনি যদি আসেন, আপনি কিনেন কিংবা না কিনেন কিন্তু আপনি একবার ধরে হলেও দেখবেন। তো এরপরে চলে যাচ্ছিলাম আমরা আক্তারুজ্জামান মার্কেটে। আক্তারুজ্জামান মার্কেটে যাচ্ছিলাম। আম আন্টি একটা শপিং মল খুঁজছিল। ওইটা আন্টি অনলাইনে দেখেছে ফেনী থেকে যখন অর্ডার করতো। তো এখান থেকে অর্ডার করতো। তো এজন্য আন্টি এখানে এটা খুঁজতে আসছে যে দেখি এটা কোথায় আছে। এরপরে আমরা গেলাম। আসলে শপিং মলে না ঘুরতে আমার খুব ভালো লাগে। সেটা আমি কিনি না কিনি বাট আমার না জিনিসগুলো ধরে, ধরে দেখতে আর ঘুরতে খুবই ভালো লাগে। আপনাদের কি আমার মতো এমন রোগ আছে কিনা যে কিনেন কিংবা না কিনেন কিন্তু আপনাদের শপিং মলে ঘুরে, ঘুরে ভিডিও করতে মানে ঘুরে, ঘুরে ভিডিও না আসলে ঘুরে, ঘুরে মানে শপিং দেখতে আ আ দরদাম করতে ভালো লাগে। আর কিনার হলো তো কথাই নাই ভাই। কিনার হলো তো আর কিছু তবে আমি কেমন জানি ঈদের সময় যখন আমি শপিং করতে যাই তখন আমার খুব মানে টেনশন কাজ করে যে আসলে কি নিতে পারবো কিনা, আসলে কি আমার এই বাজেটের মধ্যে আমি নিতে পারবো কিনা, আমার এই বাজেটে কেমন একটা ড্রেস পাবো, ঈদের ড্রেস বলে কথা, ড্রেসটা কেমন হবে, অনেক টেনশন কাজ করে। কিন্তু অন্যান্য সময় যখন আমি শপিং মলে যাই তখন আমার এই টেনশনটা কাজ করে না যে আমার বাজেটের মধ্যে আমি নিতে পারবো কি কিনা, বা আমার ড্রেসটা কিরকম হবে, সুন্দর হবে কিনা, সুন্দর ড্রেস নিতে পারবো কিনা, বা আমার পছন্দের ড্রেসটা আমি বাজেটের মধ্যে কিভাবে নিব, মানে এইগুলা কোনো ধরনের কাজ করে না। কিন্তু ঈদের সময় ভাই আমার অনেক ধরনের মানে টেনশন কাজ করে যে আমি এই ড্রেস আমি এই জামাটা পাবো কিনা। তো এই যে আমি আমার আম্মু আমার ছেলেকে ধরে রাখতে পারছে না, বাচ্চা মানুষ বলে কথা। যেখানেই যাবে তার মানে খেলনা কিনে দিতে হবে, তার খেলনা লাগবে, ওইটা লাগবে, সেটা লাগবে। আর এত বেশি মানে পরিমাণে কান্না করে, আমি মনে করি কান্নাটা হচ্ছে বাচ্চাদের একটা নিনজা টেকনিক। কারণ বাচ্চাদের কান্না কিন্তু বেশিক্ষণ অনেকে সহ্য করতে পারে না। যার কারণে অনেক সময় বিরক্ত হয়ে বাচ্চাদেরকে খেলনা কিনে দেয়। আমিও অনেক সময় সেটাই করতাম, আমার আম্মুও করতো। তবে এখন করি না, কারণ খেলনাগুলো ও আধা ঘন্টা পর্যন্ত টিকায় রাখতে পারে না, ভেঙে ফেলে। তো কি লাভ বলেন? আর তাছাড়া ওর বাসায় অনেক ধরনের খেলনা আছে, অনেক খেলনা আছে যেগুলো আসলে ও মানে খেলে শেষ করতে পারবে না এরকম। আর বাসায় তো তেমন আর কোনো, আগে তো আমরা পাশের বাসার বাচ্চার সাথে খেলতাম বা নিচে গিয়ে খেলতাম, বাট এখনকার বাচ্চাগুলো তো ধরেন বাসায় থেকে যা অভ্যস্ত, ওরা ওরা তেমন একটা বের হয় না। তো বাসায় থেকে খেলনা দিয়ে খেলে, আবার অনেক সময় মোবাইলে কার্টুন দেখে। যদিও আপনারা অনেকে বলবেন যে মোবাইলে কার্টুন কেন দেখান আপু, কার্টুন দেখানো ভালো না। আসলে মাঝে মধ্যে দিতে হয়, না পারতে দিতে হয়, কিছুই করার নেই। তো এই যে এখানে আন্টি দোকানটা খুঁজছিল যে কত নাম্বার শপ ছিল, ওটা খুঁজছিল, খুঁজে খুঁজে আন্টি যাচ্ছিল। তো এখানে আমার বাচ্চাকে মানে ধরে রাখাটা মুশকিল হয়ে গেছে, আমিও পারতেছিলাম না, আম্মু পারতেছিল না, পরে আন্টিকে দিলাম। মানে ও যেখানে খেলনা দেখবে সেখানে ও ঝাঁপায় পড়বে, ওর খেলনা কিনে দিতে হবে। আর যদি খেলনাটা কিনে দিই সেটা বাসায় আসা পর্যন্ত হয়তো কখনো কখনো বাসায় আসা পর্যন্ত টিকে, আর না হয় বাসায় আসলেই শেষ। মানে বাসায় অনেক সময় বাসায় আসার আগেও শেষ হয়ে যায়। তো কিছুই বলার নাই। তো এই যে আমাদের দোকানটা আমরা পেয়ে গেছি, এখান থেকে আন্টি কিছু আন্ডারগার্মেন্টস নেবে যার কারণে এখানে আসা। আর এখানে যেহেতু একজন মহিলা দোকানদার বসে, এটার জন্য আমাদের মেয়েদের আরো বেশি সুবিধা হয়। এটা আমার খুবই ভালো লাগে, ফ্রিলি অনেক কিছু বলা যায়, অনেক কিছু মানে দেখা যায়। তো এখানে এই দোকানটা দেখে আমার ভালো লাগছে, যদিও দামটা অনেক বেশি বলছে। তো আস্তে আস্তে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে যাওয়ার পর আম্মু বলছিল একটু আর্টিলারিতে যাবে, বাট আন্টি বলছে না আর্টিলারিতে এখন যাব না, এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর্টিলারিতে গেলে বিকালে গেলে ভালো লাগতো। তো আমরা এরপরে চাটা খেয়ে বাসায় আসলাম। বাসায় আসার সময় এখানে দেখতে পারতেছেন যে আমরা এখানে শর্মা নিয়ে আসছিলাম। তবে শর্মা আরো বেশি ছিল। আমি আর আমার ছেলে খেয়ে ফেলছি। তো এগুলো আমার বোনের জন্য। তো এখানে চিংড়ি মাছ আ ভাজি করছিলাম, ভুনা করছিলাম রাতের বেলা। তো আমি বললাম যে, "ঠিক আছে আম্মু, তোমরা করিও না, আমি করি।" কারণ আমার তো তেমন একটা রান্না-বান্না করাই হয় না বললে চলে। তো যার কারণে আমি ভাবলাম যে রান্না-বান্না যেহেতু করাই হয় না তাহলে একটু করেই, সমস্যা কি? আমি একটু রান্নাটা করি। তো এখানে রান্না করার জন্য ১ম এ কড়াইটা গরম করলাম। কড়াইটা গরম করার পরে কড়াইয়ের মধ্যে যখন গরম হয়ে আসবে তখন তেল দিয়ে দিলাম। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু চেক করে দেখতেছিলাম আসলে কতটা গরম হইছে। গরম হওয়ার পরে আ এখানে আমি তেল দিতেছি। তো আসলে কড়াই গরম থাকা অবস্থায় তেল দিবেন। কড়াই যদি ঠান্ডা থাকে মানে ভালোভাবে গরম হলে তখন তেল দিবেন। না হলে কিন্তু অনেক সময় মাছ ভাজি করলে বা আ মাংস ভাজি করলে কিন্তু উঠে আসে।
সরি উঠে আসে না, মানে কড়াইয়ের সাথে লেগে যায়। তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি তেলগুলো গরম হওয়ার পরে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিছি ভাজি করার জন্য। চিংড়ি মাছগুলো যখন ভাজি হবে তখন ২ পিঠে একদম লালচে করে ভাজি করে নিবেন। অনেকে একটু মচমচে এটা পছন্দ করে, আবার অনেকে একটু কোনরকম একটু লালচে হলে নামিয়ে ফেলে। তো আমার ভাজা আমি যেরকম ভাজতে চাইছিলাম সেরকম আমার ভাজা হইছে। সো আমি এগুলা নামাই ফেলছি। তো নামাই ফেলার পর এখানের মধ্যে কড়াইতে তেল যেগুলো ছিল ওইখানের মধ্যে আমি আবার আ পেঁয়াজ দিয়ে দিছিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিছি। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দেওয়ার পরে আপনারা একটু সাবধানে দিবেন। যেহেতু তেলটা গরম থাকে তখন একটু ছিটকে আসার চান্স থাকে। তো এখানে আপনারা পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিবেন। কারণ পেঁয়াজ যদি আপনি ভালোভাবে মানে নেড়ে কষিয়ে না নেন তাহলে কিন্তু পেঁয়াজের একটা আলাদা স্মেল থাকে, সেটা পাওয়া যায় রান্নাতে। তো এটা যেন না হয় সেজন্য আপনি ভালোভাবে পেঁয়াজটাকে একটু কষায় নিবেন। তারপরে দিয়ে দিবেন এখানে পেঁয়াজের পেস্ট, তারপরে হচ্ছে রসুনের পেস্ট। পেঁয়াজ যেহেতু আমরা দিয়েছি সো পেঁয়াজের পেস্ট তেমন একটা বেশি দিতে হবে না। অল্প একটু দিলেই হবে। যেহেতু আমরা পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে রসুন দিচ্ছি আমি ১ চা চামচ। ২ টা থেকে ২ চা চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়তে হবে। নেড়ে একেবারে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে একেবারে যেন এটার মধ্যে থেকে বাটা মসলার স্মেলটা যেন না আসে সেজন্য আপনারা খেয়াল করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সয়া সস, এটা হচ্ছে হাইকো ব্র্যান্ডের সয়া সস। এটা আমার আম্মু ইউজ করে। এটা খুবই ভালো। বিভিন্ন ব্র্যান্ডের সয়া সস পাওয়া যায়। তো এখান থেকে আমি একটু বাটিতে পানি নিছি। পানির মধ্যে আমি একটু সামান্য প্রায় ১ চা চামচের মতো সয়া সস দিছি এবং এটাকে দিয়ে একটু আসলে যেহেতু আমি গুঁড়া মসলা ইউজ করব, পানি তো আমাকে দিতে হবে। তাই আমি ভাবলাম যে একেবারে এই সসের পানিটাই দিয়ে দিই। তো এখানে একটু টমেটো সস দিচ্ছিলাম। আসলে টমেটো সস শেষ হয়ে গেছে, তো যা পারছি আমি তাই দিছি। তো এখানে দেওয়ার পরে এইগুলোকে আপনি অ্যা গুঁড়া মসলা দেওয়ার আগে ওই যে পেঁয়াজ, কাঁচামরিচ তারপরে রসুন এগুলোর পেস্ট যেটা চুলার উপরে আছে সেটার ভিতর আপনারা ঢেলে দিবেন। তাহলে এতে করে হবে কি আপনার পানিটাও দেয়া হলো, আবার এদিকে গুঁড়া মসলা যখন দিবেন তখন সেটা পুড়ে যাবে না। কারণ চেষ্টা করবেন যে সবসময় গুঁড়া মসলা দেওয়ার আগে একটু করে পানি দিতে। পানি দিলে কখনো গুঁড়া মসলাটা পুড়ে যাবে না এবং পোড়া স্মেলটাও আসবে না। আর রান্নাটাও খুব ভালো হয়। তো এখন আমি একে, একে সব গুঁড়া মসলা দিয়ে দিব। যেমন আ হলুদ, মরিচ, মসলা, জিরা গুঁড়া এগুলো সবগুলো একে, একে করে দিয়ে দিব। আমি মরিচটা না এখানে তেমন একটা দিই নাই, খুব কম দিছি। তারপরও কেন জানি না মরিচ নাকি মানে ঝাল নাকি অনেক বেশি হইছে। আন্টি বলতেছিল যে প্রচুর ঝাল হইছে। আসলে আমাদের বাসায় ২ টা মরিচ আছে। একটা হচ্ছে মিষ্টি মরিচ, আরেকটা হচ্ছে গুঁড়া মরিচ। মিষ্টি মরিচ আর ঝালমরিচ। সো ওই ঝালমরিচের একটু কম দিই আর মিষ্টি মরিচটা একটু কালার হওয়ার জন্য আমরা সামান্য একটু দিই। হ্যাঁ? তো আসলে কেন যে এত ঝাল হলো সেটা আমি বুঝতে পারলাম না। তো এখানে আমি সবগুলা গুঁড়া মসলা দিছি। এমনি আদার্স কিন্তু রান্নাটা খুবই মজা হইছে আন্টি বলছে। কিন্তু ঝাল লাগছে। বাট আমি যখন খাইতে বসছিলাম তখন কিন্তু আমার কাছে অত আহামরি ঝাল মনে হয় নাই। বাট আন্টির কাছে কেন ঝাল লাগছে আমি জানি না। তো এখানে গুঁড়া মসলাগুলো দিয়ে এখানে কষায় নিচ্ছিলাম। কষায় নেওয়ার পরে এখানে দিচ্ছি আমি জিরা গুঁড়া। আসলে দেখেন আম্মু ভিতরে লিখে রাখছে জিরা গুঁড়া। কারণ অনেক সময় আসলে মসলাগুলোতে কনফিউশন হয়ে যাই আমরা রান্নাঘরে আসলে। তো এইজন্য আম্মু আমাদের সুবিধার জন্য এখানে প্রত্যেকটা মসলার ভিতরে লিখে রাখছে। তো জিরা গুঁড়া আমি অল্প একটু দিছি। আর প্রয়োজন হলে পরে দিয়ে আরো দিব। তো এখানে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এগুলো মসলা সবকিছু দিয়ে গরম মসলা সবকিছু দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে একটু পানিও দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে এটাকে ভালোভাবে কষায় নিতে হবে। কষায় নেওয়ার পরে এটার মধ্যে যখন তেলটা উপরে উঠে আসবে তখনই আপনারা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষানো হইছে প্লাস তেলগুলাও উপরে উঠে আসতেছে। আমি যদিও একেবারে আহামরি তেল দিই না। যা দিয়েছি প্রয়োজন মাফিক দিয়েছি। তো এই যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো এখন ভুনা করে নিচ্ছি। মানে একটু ১ম এ একটু নাড়াই-চাড়াই একটু কষাই নিবো, যাতে করে এটার ভিতরে মসলার ফ্লেভারটা ঢুকে যায়। শুরুতেই কিন্তু পানি দিব না। তো এখানে নাড়াচাড়া কষাই নেওয়ার পরে তারপরে করে আমি পানি দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ভালোভাবে নাড়াচ্ছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা আ সবার কাছে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভালো দিক, খারাপ দিক। তো আজকে আপনাদের এই পর্যন্তই। তো দেখেন চিংড়ির কিন্তু ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।